আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। এক বছরেরও বেশি সময় ধরে এক অদ্ভুত ধ্যাসটামো আমরা দেখে যাচ্ছিলাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে এক অকারণ জটিলতা। রাজ্য সরকার, শিক্ষা দফতর আর রাজ্যপাল দুধারে। ষাঁড় যেমন লাল কাপড় দেখলে খেপে যায়, আমাদের রাজ্যপাল সেই হাতে খড়ি দেবার কিছুদিন পর থেকেই রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুনলেই খেপে যান। আর দুই বিবাদমানের মহাসংগ্রামের মধ্যে পড়ে থাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। ইনি উপাচার্য বসিয়ে দিলে উনি মাইনে দেওয়াই বন্ধ করেন, উনি বসালে ইনি খুর ঘষতে থাকেন। দীর্ঘদিন ধরে এসব চলছিল আর মামলাও চলছিল। তো সেই মামলার রায় এসেছে। বলা হয়েছে যে একটা সার্চ কমিটি তৈরি হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। কমিটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ললিত সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটাই কমিটি গঠন করতে পারেন। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটিও গঠন করা যেতেই পারে। কমিটিতে প্রয়োজনে আরও 4 বিশেষজ্ঞকে রাখতে পারেন চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য 3টে করে নাম বাছাই করবে সার্চ কমিটি। সেই 3টে নাম তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবে। মুখ্যমন্ত্রী ওই 3টে নামের মধ্যে থেকে একটি নাম বাছবেন। সেই নাম তিনি রাজভবনে পাঠাবেন। তাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। তিনি রাজ্যের সব বিশ্ববিদ্যালয় আচার্য। তবে সার্চ কমিটির বাছাই করা নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয়, তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। আবার সার্চ কমিটি প্রস্তাবিত 3টি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাকে বাছবেন, রাজ্যপালের যদি তাকে পছন্দ না হয়, তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন। আজ এটাই বিষয় আছে। এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা। রাজ্যপাল সংঘাতের মধ্যে ফেঁসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। মামলার পর মামলা। এবার মামলায় সার্চ কমিটি গঠনের নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি ললিতের নেতৃত্বে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য 3টে করে নাম বাছাই করবে সার্চ কমিটি। মুখ্যমন্ত্রী ওই 3টে নামের মধ্যে থেকে একটি নাম বাছবেন। তাকেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। তবে মুখ্যমন্ত্রীর বাছাই করা নামে কি সহমত হবেন রাজ্যপাল? এই রায়ে রাজভবন নবান্নের অবস্থার কি পরিবর্তন হবে? এখনো সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও সুপ্রিম কোর্টের রায়ের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এটা রাজ্য সরকারের জয়। আদালতের রায় ভালোই, তবে সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের জট এই রায়ের পর কাটবে কিনা সেটাই দেখার। রায় আসার সঙ্গে সঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এটা রাজ্য সরকারের জয়। তো যেই রায় আসুক না কেন, রাজ্যের মন্ত্রিত্ব এটাই বলার কথা। একে নিয়ম মাফিক বিবৃতি বলা হয়। তো দেখে নেওয়া যাক আসলে এই রায় অবস্থার কতটা পরিবর্তন হলো, বা আদেও কোনো পরিবর্তন হলো কিনা। এমনিতে সাদা চোখে দেখলে সার্চ কমিটির বিশেষজ্ঞরা 3 জনের নাম পাঠাবেন উপাচার্য পদের জন্য। তারা তো শাহজাহান শেখ কিংবা জমি মাফিয়া দেবাশিস প্রামাণিকের নাম পাঠাবেন না। তারা নিশ্চিতভাবেই একজন শিক্ষাবিদ, যিনি এই কাজ করতে সক্ষম, সেই পড়াশোনা বা ডিগ্রি তার আছে, এমন কারোর নামই পাঠাবেন। তারা 3টে নাম পাঠাবেন। মুখ্যমন্ত্রী একজনকে বেছে নেবেন। ভালো, এ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু এরপরে সেই নাম আবার রাজ্যপালের কাছে যাবে। উনি মুখ্যমন্ত্রীর নাম রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন, কিন্তু তাকে কারণ দেখাতে হবে। সেখানেও কি খুব বেশি সমস্যা? দুরাত্মার কি কারণের ছলের কোনো অভাব হয়? তাহলে আবার সেই ঘুরে ফিরে এক অচল অবস্থা। তাহলে নতুনটা কি হলো? মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের যে দ্বৈরথ, তাকে থামানোর কি কিছু উপায় আছে এই রায়ে? না, নেই। সাফ বলা আছে দুজনেই দুজনের পছন্দ নাকচ করে যে কোনো মুহূর্তে শুম্ভ নিশুম্ভ রোলে নেমে পড়তে পারেন। এদিকে রায়ের পরে ব্রাত্য বসু যা বলেছেন তার একবার পড়ে দিই। হাইকোর্ট উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের যে বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট তার নির্দেশে সে কথাই বলেছে। আজকের নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। সেই কমিটি মুখ্যমন্ত্রীর কাছে উপাচার্য পদের জন্য 3টে নাম প্রস্তাব করবে। মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো নাম বেছে রাজ্যপালের কাছে পাঠাবেন। তারপর রাজ্যপাল উপাচার্য নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রীর নাম পছন্দ না হলে তিনি তাও জানাবেন। আবার গণতন্ত্রের জয় হলো। আনকোট। শেষ লাইনে এসে ওই মোক্ষম কথাটি তিনি বলে ফেলেছেন। মুখ্যমন্ত্রীর পাঠানো নাম না পছন্দ হলে তিনি তাও জানাবেন বলে ব্রাত্য বসু তো থেমে গেছেন। কিন্তু রায় পড়ে যা বুঝলাম, তাতে করে উনি মানে রাজ্যপাল ওই সুপারিশ ফিরিয়েও দিতে পারেন। তাহলে আগের থেকে পরিবর্তনটা ঠিক কি হলো? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম,
সর্বোচ্চ আদালতের রায়ে মুখ্যমন্ত্রী সার্চ কমিটির সুপারিশ থেকে একজনের নাম রাজ্যপালকে পাঠাতেই পারেন, কিন্তু তাকে পদে বসানো আটকে দিতেই পারেন রাজ্যপাল। তার মানে আবার আমাদের বাংলা শিক্ষাক্ষেত্রে অরাজকতার সুযোগ রয়েই গেল। আপনাদের মতামত কি? শুনুন মানুষজন কি বলছে। একটা সুস্থ পরিণত গণতন্ত্রে এই পরিস্থিতিটা থাকা উচিত, যখন মুখ্যমন্ত্রী যে নামগুলো পাঠাবেন সেখান থেকে একজনকে নির্বাচন করে রাজ্যপালকে পাঠাতে হবে। আমি বিশ্বাস করি যে আইনে যে কথা বলা আছে, যে লস বাই লসগুলো রয়েছে, সেগুলো জানে পূর্ণমাত্রায় এবং সুষ্ঠুভাবে প্রয়োগ হয়ে উপাচার্যরা নিয়োগ পান। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আমাদের যে পশ্চিমবঙ্গে বিজেপি এবং পদ্মপালের সৃষ্টি করা যে অচল অবস্থা, সেটা অচিরেই কেটে উঠবে। মুখ্যমন্ত্রীর কাছে সার্চ কমিটি 3টে নাম পাঠাবেন আলফাবেটিক্যাল অর্ডারে। রাজ্যপালকে 1 নম্বরটাতে টিক মারতেই হবে, না মারতে পারে, ওনার মতো হতেই পারে। তাহলে ওনাকে কেন মারছেন না সেটা সম্পূর্ণ কারণ সহ দিতে হবে, ডকুমেন্ট সহ। নিজের মর্জি অনুযায়ী করতে পারবেন না। একটা কমিটির প্রপোজালকে একজন ব্যক্তি তার ব্যক্তিগত ব্যবহার ক্ষমতাকে ব্যবহার করে যখন বন্ধ করে দেন, তখন সেখানে তো অরাজকতা থাকার নিঃসন্দেহে সুযোগ থেকে যাচ্ছে বলে আমি মনে করি। উচ্চ আদালতের এই রায়ের ফলে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের সুপরিকল্পিত সুচিন্তিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর যে কায়েম করার যে মনোবাঞ্ছা, সেটা পূর্ণ হলো। রিটায়ার্ড জাস্টিস ললিতের আন্ডারতে একটা 5 জনের কমিটি বানানো হয়েছে। ওই কমিটি যে নির্দেশ দেবে, এই নির্দেশকে 2 জনকে মানা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, এবং যিনি সার্চ কমিটির চেয়ারম্যান জানবেন তিনি তো প্রাক্তন বিচারপতি, সুতরাং তিনি যে নির্বাচন করবেন আশা করা যায় সেটা খুবই চিন্তাভাবনা করেই করবেন। রাজ্যপালের আর মুখ্যমন্ত্রী এটার মিডিলে দুজনের সহমতি হলেই তাহলে 3 জন উপাচার্য নিয়োগ করতে পারবে। মুখ্যমন্ত্রী যে 3টি নাম সার্চ কমিটি পাঠাবে, আমার মনে হয় প্রথমেই তিনি যদি রাজ্যপালের সঙ্গে আলোচনা করে সহমত হয়ে নাম ঠিক করেন, তাহলে সেটা সবচেয়ে রাজ্যের পক্ষে ভালো হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কাঠামোকে ভেঙে দিয়ে রাজ্যগুলিকে সর্বতোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং রাজ্যপালকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তার সুবিধা হয়ে গেল এই রায়ের মধ্যে দিয়ে। আমার মনে হয় যে শিক্ষার স্বাস্থ্যে দুপক্ষকেই রাজনীতি করা উচিত নয়। সরকারও যদি নিজের লোক বসাতে চাইবে সমস্ত প্রক্রিয়াকে বাদ দিয়ে, তাহলে একটা সংঘাত তৈরি হবে। রাজ্যপাল যদি নিজের লোক বসাতে চান, তাহলে একটা সংঘাত তৈরি হবে। এরকম হবে কেন? একজন মুখ্যমন্ত্রী এবং একজন রাজ্যপাল তারা যদি রাজনৈতিকভাবে মোটিভেটেড হন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে অরাজকতা থেকেই যাবে। নির্বাচিত মুখ্যমন্ত্রী উনি গোটা রাজ্যটাকে উনি চালাচ্ছেন অভিভাবক হয়ে। আমার মনে হয় ওনাকে সামনে রেখে ওনার সম্মতিক্রমেই ডিসিশনগুলো না হোক। সুপ্রিম কোর্ট বলেছে, তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর দিকেই রায়টা। এবার মানে রাজ্যপালকেও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যপাল সেই ক্ষমতাটাকে ব্যবহার করে হয়তো, মানে আমি যে ব্যবহার বলবো না, যে অপব্যবহার করে হয়তো তিনি আটকে দিতে পারেন, কিন্তু বাস্তবিক পক্ষে এই রায় কিন্তু রাজ্যের পক্ষে। বলটা তো সে রাজ্যপালের কোর্টেই চলে গেল, উনি তো ওটাকে নাও করতে পারেন, আপনি ন্যাচারালি করবেনই নাও। যার এই অবস্থা, এই রাজ্যপালের কাছে তো ভরসা করার কোনো জায়গাই নেই রাজ্য সরকারের। অ্যাজ পার রুল যেমন হয় সার্চ কমিটি গঠন করে হবে, সুপ্রিম কোর্ট সাম্প্রতিক রায় দিয়েছিল, এবং সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকবে এবং অন্যান্য রিপ্রেজেন্টেটিভ যেমন থাকে সবাই থাকবে অ্যাজ পার রুল। এবং সেক্ষেত্রে মনে হয় কেউ কাউকে বাধা না দেওয়াই ভালো। সার্চ কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন, তাদের সুপারিশ অনুযায়ী মুখ্যমন্ত্রী একজনকে নিয়োগ করতে বলবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে, রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে তা করবেন। এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু রাজ্যপালের পদে যতদিন দিল্লি সরকারের কাঠপুতুল বসে থাকবে, ততদিন এই রাজ্যপালের পছন্দ অপছন্দ এক বিশেষ রাজনৈতিক কারণেই কাজ করবে, হ্যারাস করবে রাজ্য সরকারকে। কাজেই সর্বোচ্চ আদালতের রায় পড়তে ভালোই, কিন্তু তা দিয়ে কতটা সমস্যার সমাধান হবে তা নিয়ে সন্দেহ থেকেই গেল। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।